স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায় চৌধুরী। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বুটেক্স ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ৩.৫ ঘণ্টা ধরে থেমে থেমে চলা এ সংঘর্ষের ফলে পুরো এলাকায় এখন থমথমে পরিবেশ বিরাজ করছে। রবিবার রাত 10টার পর বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফলের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির জেরে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। প্রায় ৩.৫ ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে বিটাক মোড়ে অবস্থান নিয়ে উত্তর দিকে বুটেক্স এবং দক্ষিণ দিকে পলিটেকনিকের শিক্ষার্থীদের সরিয়ে দেন। সংঘর্ষের কারণ হিসেবে দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে অপরকে দোষারোপ করছেন। মধ্যরাতে আহতদের চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেলে। বের করে দিতে গেছে, তখন তারা বলতেছে যে তারা বের হবে না, ঠিক আছে। তখন সিনিয়ররা জোর করে বের করছে, তখন আর উল্টা ওইখান থেকে আসছে আমাদের আক্রমণ করার জন্য। ছাত্রলীগ ঢুকছে, ছাত্রলীগের সাবেক সভাপতি ঢুকছে, হ্যাঁ, বুটেক্সের আজিজ হলের ভিতরে। ওরা যদি এখানে কোনো কারণে ছাত্রলীগ ইস্যুকে বুটেক্সের সাথে লাগায়, এটা আমরা কখনো মেনে নিব না। কারণ বুটেক্স প্রথম থেকেই এই জিনিসগুলোতে আমাদের খুবই আমরা সেন্সিটিভ। আমাদের 2-3 ছাত্রকে ওরা এখানে মারছে একসাথে, কিন্তু আমরা ওদের সাথে সমন্বয় করতে যাচ্ছি। আমরা দেখিয়ে শুনেন, এই যে প্রশাসন নামে যে নাটক হচ্ছে, এই নাটকের অবসান চাই। এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে বিক্ষোভ ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। ভুল চিকিৎসায় মৃত্যুর পর 10,000 টাকা দিয়ে ধামাচাপা চেষ্টার অভিযোগ তুলেছেন তারা। তাদের সঙ্গে কবি নজরুল ও সরওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। গেল 16 নভেম্বর ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদার ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের মেডিসিন বিভাগে। 18 নভেম্বর সেখানে মারা যান তিনি। ভুল চিকিৎসার অভিযোগে রবিবার দুপুর থেকে হাসপাতাল ঘেরাও করেন শিক্ষার্থীরা। এ সময় মেইন গেট ভেঙে ভাঙচুর চালানো হয়। এর আগে মুরগিটোলা মোড় ও রায় সাহেব বাজারের পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। পরে আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আহত হন কয়েকজন। ভাঙচুর করা হয় সোহরাওয়ার্দী কলেজে। দেখো, কলেজে কোনো কিছুই রাখে নাই, এইরকম ভাবে ভাঙচুর করে বিভাগগুলো, ক্লাসরুমগুলো, পরীক্ষার হলগুলো, এমনকি পরীক্ষার খাতার বান্ডেলগুলো অন্য ইয়ারের সব নিয়ে চলে গেছে। 3 দিক থেকে ঘেরাও করে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়, যার ফলে আমি সহ আমার শত শত ভাই, ডিএমআরসির শত শত ভাই আহত হয়েছে। বিগত 15 বছরে ক্ষমতাধীন ফ্যাসিস্ট ছাত্রলীগকে সরাতে আমাদের যে 1 মাস সময় লেগেছে, তোমাদের সরাতে আমাদের 15 দিন সময় লাগবে না। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন সেনাবাহিনীর সদস্যরা। এর আগে এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর ঘটনায় 20 ও 21 নভেম্বর হাসপাতালে অবরোধ করেন শিক্ষার্থীরা। 10,000 টাকায় ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ডিবিসি নিউজ ডেস্ক। আজ আন্দোলনে থাকা ব্যাটারিতে চলা রিকশা চালকদের সাথে বৈঠকে বসবেন ডিএমপি কমিশনার। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, বিআরটি এর লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন চলছে। রবিবার সকাল 10টার পর থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এ সময় ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, বিআরটি এর লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবি তাদের। দাবি মানি না আমরা চাই আমাদের গাড়ি রাস্তায় চলুক। রাস্তা আছে যেখানে অটো রিক্সা চলবে, সেখানে আমাদের রুটি রুজির ব্যবস্থা করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে ব্যাটারি চালিত যানবাহন বন্ধের যে নির্দেশ আদালত দিয়েছে, এটা প্রত্যাহার করতে হবে। আন্দোলনকারীরা বলেন, ব্যাটারি চালিত যানবাহন বন্ধের আদেশে ঢাকা মহানগরীতেই 8 থেকে 10 লাখ চালক কর্মহীন হয়ে পড়বে। তাই বিকল্প ব্যবস্থা চান তারা। অটো গাড়ি না হলে আমরা চলবো কেমনে? মেইন রোড পুরো আমরা চিবার চালায় থাকবো। আমাদের যদি ব্যাটারি চালিত গাড়ি অফ করতে হয়, আমাদের কর্মের রিজিকের আগে ব্যবস্থা করে এরপর উনি দেখেছে ব্যাটারি চালিত গাড়ি বন্ধ করা হোক। সেই সঙ্গে দাবি আদায়ের আন্দোলনে আটকদের অবিলম্বে মুক্তির দাবিও জানান ব্যাটারি চালিত রিকশা চালকরা। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন আমাদের দাবি না মানা হবে। বিশৃঙ্খলা এড়াতে জাতীয় প্রেস ক্লাব এলাকা জুড়ে সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে প্রায় কয়েক হাজার রিকশা চালক এখানে অবস্থান নিয়েছে। তবে
আমরা যেহেতু আমাদের ইন্টেল আগে থেকেই ছিল, আমরা সেভাবে আপনারা দেখেন পোশাকে এপিবিএন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এখানে আমরা গতকাল থেকেই কাজ শুরু করেছি। ডিএমপি কমিশনারের সঙ্গে সোমবার আলোচনায় বসলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালনের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। জাতীয় প্রেসক্লাব এলাকা ছাড়াও যাত্রাবাড়ি, মোহাম্মদপুর সহ আরও এলাকায় রাস্তায় নামেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী নির্বাচন কবে হবে তা ঘোষণা দেয়া হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। নির্বাচন নিয়ে অন্যরা যা বলছেন তা তাদের ব্যক্তিগত মতামত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব বলেন, গুম কমিশন এখনও কোনো সুপারিশ দেয়নি। ডিসেম্বরের মাঝামাঝি তালিকা প্রকাশ করা হবে। তালিকার ভিত্তিতে ব্যবস্থা নেবে সরকার। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর প্রসঙ্গে উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, সরকারের পাশাপাশি সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে গুজব প্রতিহত করতে হবে। এছাড়া জানানো হয়, ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে সরকার। এ বিষয়ে মহামান্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করবে। আমরা আশা করি সুপ্রিম কোর্টের কাছ থেকে এ বিষয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত পাবো। এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা তার দপ্তর থেকে কোনো নির্বাচনের ডেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি। নির্বাচনের ডেট অ্যাকচুয়াল যে ডেটটা ওটা এই উনি অ্যানাউন্সমেন্ট করবে এবং ওনার দপ্তর থেকে দেওয়া হবে। বাকিগুলো বাকি যারা বলেছেন তারা হয়তো নিজেদের মতামত যে হতে পারে এরকম একটি এখন কোনো কংক্রিট না। সন্ত্রাসী বাহিনী দিয়ে কতিপয় বিএনপি নেতা চাঁদাবাজি ও দখল বাণিজ্য করছে, এমন অভিযোগ রাজশাহীর বাগমারার জামায়াত ও বিএনপি নেতাদের একাংশের। তবে সব অভিযোগ ষড়যন্ত্রমূলক জানিয়ে অভিযুক্ত বিএনপি নেতারা বলছেন তারা কাজ করছেন বিরোধ মেটাতে। রাজশাহীর বাগমারায় কতিপয় বিএনপি নেতার মদদে সন্ত্রাসী জালাল উদ্দিনের হেলমেট বাহিনী দিয়ে চাঁদাবাজি, জমি ও পুকুর দখলের অভিযোগ করেছেন স্থানীয় জামাত ও বিএনপির একাংশের নেতারা। তাকে মদত দিচ্ছেন গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা বকুল সরকার, ইউনিয়ন সভাপতি খোকন ও উপজেলা বিএনপি সদস্য সচিব কামাল হোসেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, 15 লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যক্তি মালিকানাধীন পুকুরসহ 45 বিঘা জমি দখল করে নিয়েছে কতিপয় বিএনপি নেতা। 2 দফায় কয়েক লাখ টাকার মাছ লুট সহ পুকুরে বিষ দিয়ে প্রায় 10 লাখ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ তাদের। একটা পক্ষ বা একটা হেলমেট বাহিনী তাদেরকে আক্রমণ করে আহত করে এবং করে তাদেরকে তো আহত করছে, পাশাপাশি আমাদেরকে হুমকি দিয়েছে। আমার জমি আমি দখল মুক্ত চাই, সুষ্ঠু একটা ফাইসালা চাই। প্রশাসনের কাছে আমাদের, বিএনপির কাছেও দাবি। বিএনপি হয় আর এক বিএনপিকে এইভাবে অন্যায় অত্যাচার করতেছে, বিএনপিরা কেন দেখতেছে না? জালালের হেলমেট বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ মানুষ। এ নিয়ে কথা বললেই বাড়িঘরে হামলা সহ নির্যাতন করা হয়। হাত দিয়ে আর ওর দিয়ে যা বাড়ি আছে, বুঝতে পারছেন না, কটি ফাটা গেছে, কাটি ভেঙে গেছে, সকল মনে এখন মারা শুরু করেছে এখানে। হ্যাঁ, তারপর মারতে মারতে দেখে নিলে হাতটা সব ফাটা ফেলাইছে, এলে সব পিট টিট দেখানোর মতো নাই নাই। সকালবেলা বাইরে বাড়া দেখতে বেবাক ভাঙ্গা শুরু করেছে, পুকুরে বিষ দেওয়া দিচ্ছে। এদিকে উপজেলা বিএনপি নেতা কামাল হোসেন দাবি করেন, দুই পক্ষের বিরোধ মেটাতে তিনি উদ্যোগ নিয়েছেন। কোনো চাঁদাবাজির সঙ্গে বিএনপি নেতা জড়িত নয়। যারা গোয়ালকান্দি ইউনিয়ন পরিচালনা করে তাদেরকে আমি ডেকে বলেছি যে বিএনপির সুনাম নষ্ট হচ্ছে, এই ঘটনাটাকে কেন্দ্র করে আপনারা এটা সমাধান করেন। আমি তাদের উপর দায়িত্ব দিয়েছি এবং সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছি। এলাকাবাসীর অভিযোগ, এসব সন্ত্রাসীরা আগে আওয়ামী লীগের ক্যাডার হিসেবে কাজ করত, এখন তারা ভোল পাল্টে বিএনপির হয়ে কাজ করছে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্রদলের নেতাকর্মীদের বিন্দুমাত্র স্বীকার করছে না অন্তর্বর্তী সরকার। এছাড়া যে শিক্ষকরা সরাসরি গণ অভ্যুত্থানের মিছিলে অংশ নিয়েছেন তাদেরও কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব দেয়া হয়নি। শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভায় এমন অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, আন্দোলনে যাদের ন্যূনতম অবদান নেই তাদের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দিয়ে বিএনপির সাথে এক ধরনের বিবাদ তৈরির চেষ্টা করছে সরকার। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের সমালোচনা করেন যুবদলের সভাপতি। বলেন, ক্ষমতায় আসতে পারলে সঠিকভাবে দেশ পরিচালনা করবেন তারেক রহমান। গণ অভ্যুত্থানের স্পিডের সাথে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি পরিচালিত হচ্ছে। কিন্তু আমরা মনে করছি জুলাই এবং আগস্টে যে সকল ছাত্র দলের নেতৃবৃন্দরা শহীদ হয়েছেন তাদেরকে বিন্দু মাত্র তাদের অবদানকে স্বীকার করছে না অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দায়িত্ব নেবেন ইনশাল্লাহ এই বাংলাদেশকে উনি সঠিক পথে চালিত করবে ইনশাল্লাহ। এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধিশালী বাংলাদেশে পরিণত করবেন। সন্ত্রাসীরা পুলিশের আতঙ্কে থাকলেও চট্টগ্রামে সন্ত্রাসীর আতঙ্কে ফাঁড়িতে যাচ্ছে না পুলিশ। গত 5ই আগস্ট নগরীর আকবরশাহ এলাকায় পুলিশ সদস্যদের বের করে ফাঁড়ি দখল নেয় স্থানীয় সন্ত্রাসী নুরু ও তার বাহিনী। এরপর ফাঁড়িতে বসেই মাদক ব্যবসা ও নানা অপরাধ নিয়ন্ত্রণ করত তারা। সম্প্রতি ফাঁড়ি দখলমুক্ত হলেও নিরাপত্তার কথা ভেবে পুলিশ যাচ্ছে না সেখানে। 2022 সালে চট্টগ্রাম নগরীর আকবরশাহ পূর্ব ফিরোজ শাহ এলাকার 1 নম্বর ঝিলের গহীন অরণ্যে অভিযান চালাতে গেলে সন্ত্রাসী নুরুর বাহিনী পুলিশের উপর হামলা চালায়। এতে আহত হয় বেশ কয়েকজন পুলিশ সদস্য। এরপর 2 দিন অভিযান চালিয়ে নুরুর সেকেন্ড ইন কমান্ড আজম সহ 13 সহযোগীকে আটক করলেও পালিয়ে যায় নুরু। অভিযানে আস্তানা থেকে উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র। ঘটনার কয়েক মাস পর 17 বছরের সাজাপ্রাপ্ত ও 30 মামলার আসামি নুরুকে আটক করা হলেও পরে জামিনে বের হয়ে যায়। পরবর্তীতে আকবরশাহ এলাকার নিরাপত্তা নিশ্চিতে 2021 সালে পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়। কিন্তু 5ই আগস্ট হামলা চালিয়ে ফাঁড়ি দখল করে নেয় সন্ত্রাসী নুরু। এরপর ফাঁড়িতে বসেই মাদক ব্যবসা ও নানা অপরাধ নিয়ন্ত্রণ করত তার বাহিনী। প্রায় 3 মাস পর গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে ফাঁড়ি উদ্ধার করে পুলিশ। তবে এবারও আটক করা সম্ভব হয়নি সন্ত্রাসী নুরুকে। গত 5ই আগস্টের পর সন্ত্রাসী নুরু ওই ক্যাম্পটি দখল করেছে বলে জানা যায়। সকল প্রকার দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। এদিকে ফাঁড়ি উদ্ধার করলেও আতঙ্কে এখনও পুলিশি কার্যক্রম শুরু হয়নি। আগে আওয়ামী লীগ কর্মীর পরিচয় দেয়া নুরু এখন নিজেকে পরিচয় দেন যুবদল কর্মী হিসাবে। সরকারি পাহাড় কেটে দখলের পর বিক্রি, অপহরণ করে মুক্তিপণ আদায় সহ নানা অপরাধে জড়িয়ে নুরু এখন স্থান করে নিয়েছে শীর্ষ সন্ত্রাসীর তালিকায়। সে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষমতাসীন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় নেওয়ার চেষ্টা করে, সেই লেভেলটাকে সে ব্যবহার করতে চেষ্টা করে, কিন্তু প্রকৃত অর্থে সে একজন চিহ্নিত সন্ত্রাসী। এখনও কিন্তু তাকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে। নুরুর মতো 60 থেকে 70 জনের সিন্ডিকেট সরকারি পাহাড় দখল করে ভুয়া দলিল বানিয়ে কেনাবেচা করছে আকবরশাহ এলাকায়। সিন্ডিকেটে রয়েছে জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাও। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। পাবনার সাথিয়ায় সাবেক চরমপন্থী সদস্যকে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতে উত্তরপাড়া স্কুলের পাশে ঘটনা ঘটে। নিহত বাকুল মিয়া চরমপন্থী সদস্য হিসেবে আত্মসমর্পণ করেছিলেন। তার নামে একাধিক মামলাও রয়েছে। পুলিশ জানায় বাকুল ও তার ভাতিজা ধান নিয়ে যাওয়ার সময় পথে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এলোপাথারি কুপিয়ে বাকুলকে জখমের পর তাকে গলা কেটে হত্যা করা হয়। এ সময় কুপিয়ে জখম করা হয় বাকুলের ভাতিজাকেও। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতদরিদ্র, বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবাদের মাসিক ভাতা সহ সরকারের সামাজিক ও খাদ্যবন্ধব সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বগুড়ার এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। সহায় সম্বলহীন কেউ কেউ ভিটা বন্ধক রেখে কেউ বা ঋণ করে টাকা দিলেও বছরের পর বছর ঘুরে পাননি কোনো সুবিধা। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে খতিয়ে দেখার আশ্বাস সমাজ সেবা কার্যালয়ের। বগুড়ার গাবতলী উপজেলার কাগুইল ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলাম। বাপদাদার 5 শতক জমি অবলম্বন তার। শারীরিক প্রতিবন্ধকতার কারণে চাষাবাদ করতে না পারায় সরকারি ভাতার জন্য গিয়েছিলেন 1, 8 এবং 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহানারা বেগমের কাছে। আমি প্রতিবন্ধী স্যার, 3 বছর আগে টাকা 10,000, কিন্তু ভাতা ও প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে জাহানারা 10,000 টাকা দাবি করলে জমি বন্ধক রেখে সেই দাবি পূরণ করেন নজরুল। তবে 2.5 বছর পর কার্ড হাতে পেলেও 3 বছর ধরে মেলেনি কোনো ভাতা। 3 বছর হয়ে গেল স্যার। ওই কয় যে 15-16,000 করে টাকা লাগে, তুমি সেটি 10,000 টাকা দাও। মনে করেন টাকা নাই স্যার, 5 শতক জমি আসলে তাকে এগ্রিমেন্ট থেকে 10,000 টাকা দিচ্ছি।
শুধু নজরুলই নন, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা সহ বিভিন্ন ধরনের সরকারি সুবিধার আশায় থাকা ইউনিয়নের অন্তত শতাধিক অসহায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন জাহানারা। 5,000 টাকা জমা, 5,000 টাকা জমা, তারপরে ঠিক আছে ভাই তুমি জানি কাকু বললো না। আমরা যদি চাউলের কাঠ যদি আসে তাও তো লেয় টাকা, এই টাকা ছাড়া কোনো কাঠ নাই। একটা চাউলের কাঠ হোক কিংবা যে কোনো জিনিসের জন্য যান টাকা চাই। সে লবের কাছে গেছি কাট করবে, আমার কত টাকা 5,000 দিয়ে। আমি করছি ভাই কিসের টাকা দেবো, আমি তোমার ভোট করছি, এই তো তোমার বাজারে চাও খাইনি। আমরা ওই টাকাও দিতে পারি না, আমরা বললে দেয়নি, আমাকে দেয়নি। এদিকে অর্থ ফেরত সহ নারী ইউপি সদস্যের শাস্তির দাবিতে উপজেলা প্রশাসনে অভিযোগ দিয়েও মেলেনি সমাধান। তবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা খতিয়ে দেখার আশ্বাস জেলা সমাজসেবা কার্যালয়ের। যদি এটা স্ট্রংলি প্রমাণিত হয় এবং সেই ক্ষেত্রে যদি এই ধরনের লোকালি কোনো সমাধান বা কিছু না হয়, আমরা কিন্তু লোকাল গভর্নমেন্টের যে রাস্তায় বলতে হয় আমরা সেই রাস্তায় সেটা জানিয়ে দিই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর একাধিক মামলায় অভিযুক্ত জাহানারা বেগম 5 আগস্ট থেকে পলাতক। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া। নাটোরে মাঠ জুড়ে আমন ধান পাকার সঙ্গে সঙ্গে কাটা শুরু করেছেন কৃষক। তবে কৃষকের হাসির পরিবর্তে উদ্বেগ দেখা দিয়েছে। কীটপতঙ্গের আক্রমণে আশানুরূপ ফলন না পাওয়ার দাবি তাদের। এদিকে কীটনাশকের ব্যবহারে বেড়েছে উৎপাদন খরচ। পোকার আক্রমণ, ধানের ফলন কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন তারা। নাটোরের বিভিন্ন মাঠে ধান কাটা শুরু হলেও হাসি নেই সদর উপজেলার মদনঘাট গ্রামের কৃষক শহীদুল ইসলামের মুখে। কীটপতঙ্গের আক্রমণে আশানুরূপ ফলন না পেয়ে লোকসানের শঙ্কায় তিনি। পাশাপাশি কীটনাশক ব্যবহারে বেড়েছে উৎপাদন খরচ। বিঘাহারে খরচ গেছে 12 থেকে 14,000 টাকা, এবার বিঘাহারে খরচ যাচ্ছে 16 থেকে 18,000 টাকা। একই অবস্থা অন্যান্য কৃষকের। কীটপতঙ্গের আক্রমণে ধানের ফলন বিঘা প্রতি 2 থেকে 3 মণ কম হয়েছে বলে দাবি করছেন তারা। সেই সাথে বাড়তি কীটনাশক ব্যবহার এবং সার ও তেলের দাম বৃদ্ধি যোগ হয়েছে উৎপাদন খরচে। ধানের খরচটা এবার বেশি সার ওষুধের কারণে, সার ওষুধের মূল্য অতিরিক্ত বেশি। কীটনাশক ব্যবহার করা লাগছে প্রচুর পরিমাণ, তারপরেও পোকা হেঁটেনি জমির থেকে, আমার এতে লস যাবে। বর্তমান যে সার ওষুধের দাম, কৃষকরা আবাদ উন্নত করে ঠিকমতো উপকৃত হতে পারতেছে না। আমাদের এখানে কোনো কৃষি কর্মকর্তা আসে না, না আসার কারণে আমাদের খরচ বেশি পড়ে যায়, আমাদের ধানের ফলনও পাই না। বিষয়টি এড়িয়ে গিয়ে কৃষি কর্মকর্তা জানান, ধানের ফলন ভালো হয়েছে, সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। সারের সরবরাহ বা মজুদ সন্তোষজনক ছিল। কৃষকরা ন্যায্য দামে সুষম সার ব্যবহার করেছে। উচ্চ ফলনশীল এবং রোগ পোকা সহনশীল, কোনো কোনো ক্ষেত্রে প্রতিরোধী। ফলে কৃষকেরা ধান কর্তন করছে উৎসাহ উদ্দীপনা নিয়ে, ফলন বেশি পাচ্ছে এবং তারা খুবই খুশি। নাটোরে এবার ৭৬,৮৭৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। নাটোরে শীতকালের কুমড়োর বড়ি তৈরি করে সংসারে সচ্ছলতা ফিরিয়েছে নারী উদ্যোক্তারা। মাসকলাই ডালের সঙ্গে নানা উপাদান মিশিয়ে তৈরি হয় পুষ্টিকর এই খাবার। পুরো প্রক্রিয়াটি কষ্টসাধ্য হলেও ভালো চাহিদা থাকায় বাড়ছে উদ্যোক্তা। প্রকৃতির নিয়মে হেমন্তেই শীতের আমেজ গ্রাম বাংলায়। রসনায় ভিন্নতা এনেছে পিঠা সহ খাবারের নানান পদ। উত্তরের খাদ্য সংস্কৃতিতে তেমনই একটি খাবার হচ্ছে কুমড়ার বড়ি। বছরব্যাপী পাওয়া গেলেও শীতে এর কদর বাড়ে। ভালো চাহিদা থাকায় বাড়ির উঠানে বাণিজ্যিকভাবে কুমড়ার বড়ি তৈরি করছেন নাটোরের সিংড়া উপজেলার পুন্ডরি গ্রামের রাশেদা বেগম। শীতের 4 থেকে 5 মাস কুমড়ার বড়ি তৈরি করে সংসারের জন্য বাড়তি আয় করছেন তিনি। 10 বছর ধরেন যে বড়ি বানাই, এটা দিয়ে বিক্রি করে আমার সংসার চলে। চাল কুমড়ার সাথে ডাল, কালোজিরা, সয়াবিন সহ বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি করা হয় কুমড়ার বড়ি। বড়ি কতটা সুস্বাদু হবে তা নির্ভর করে এই ডাল বাটা আর কুমড়া মেশানোর উপর। এরপর একটা একটা করে কুমড়ার বড়ি দেয়া হয় টিনের উপর। ভালোভাবে রোদে শুকিয়ে সেগুলো সংরক্ষণ করা হয় বিক্রির জন্য। রাশেদার মতো পুন্ডরি গ্রামের অন্তত 8 জন উদ্যোক্তা এই কাজ করে সংসারে সচ্ছলতা এনেছেন। এই কুমড়া বড়ি এই গ্রামে 8-10 জন লোক এটা কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে। এটা অনেক সুস্বাদু, এটা খাইলে গান বুঝবেন যে এটা কেমন। আমরা নিজেরা খাই এবং এই বড়িটার সুনাম দেশ বিদেশে অর্জন করেছে। উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক।
তাদের ব্যবসার যেন প্রসার হয়, ব্যাপ্তি ঘটে, সে বিষয়ে আমি নাটোর বিসিকে জেলা প্রধান হিসেবে তাদেরকে সার্বিক সহযোগিতা করব। পুরো প্রক্রিয়াটি কষ্টসাধ্য হলেও কুমড়ার বড়ি তৈরির মধ্য দিয়ে যুগ যুগান্তরের ঐতিহ্য ধরে রেখেছেন বাঙালি নারীরা। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।